করের বিচার চাই এই প্রসঙ্গে বলতে গিয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান উঠছে যাদবপুরে, এই নিয়ে একটা খুব বিতর্ক তৈরি হচ্ছে। দেখুন, কেউ কোনো, এটা গণতান্ত্রিক রাজ্য, ফলে এখানে কেউ কোনো বিষয়ে আন্দোলন করতে পারেন, কিন্তু আরজিকর ইস্যুতে আন্দোলন আর সেখানে স্লোগান হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি, এটা কোনো কাজের কথা হতে পারে না। কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে আমরা জানি কারা, কখন, কেন এই কাশ্মীর আজাদি, এই কথাটা, আজাদ কাশ্মীর, এই কথাগুলো কারা বলেছে, কোন কোন সংগঠন কেন বলেছে, এমনকি কিছু জঙ্গি সংগঠনও এই কথাগুলো বলে এসছে। এখন কলকাতার বুকে আরজিকর ইস্যুতে যারা আন্দোলন করছেন বা স্লোগান দিচ্ছেন, গণতান্ত্রিক রাজ্য, আপনি রাজপথে বসে স্লোগান দিতে পারছেন বলে এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি, এ তো দেশবিরোধী স্লোগান। এটা তো কোনো অবস্থাতে কাম্য নয়, বরদাস্ত করা যায় না। এবং আমরা আশা করব জুনিয়র ডক্টর যারা আন্দোলন করছেন তাদের তো একটা স্টেটমেন্টও দেখলাম না এই স্লোগানটাকে ক্রিটিসাইজ করে। আপনারা তো লোককে মিছিলে নামবার ডাক দিচ্ছেন, আপনাদের সমর্থনে কয়েকটা জায়গা থেকে এই মিছিল মিটিং হচ্ছে, তাহলে এই স্লোগানের দায় এবং দায়িত্ব আপনারা নিন অথবা নিন্দা করুন। কাশ্মীর মাঙ্গে আজাদি ইস্যু আরজিকর, তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে, কলকাতার রাস্তায় স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি। আমরা পরিষ্কার বলছি কারা এর পেছনে আছে, আপনারা সবাই বুঝতে পারছেন। আরজিকর ইস্যু একটা জঘন্য ঘটনা, আমরা সবাই ন্যায় বিচার চাই, কিন্তু এতে মানুষের আবেগকে সামনে রেখে কারা এই জঘন্য কাজটা করছে এবং মানুষের আবেগকে বিপথে চালিত করে দিয়ে অন্য উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে, এই স্লোগান থেকেই সেটা উঠে আসে। 100% কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। এই আজাদ কাশ্মীর কথাটা আমরা বহু জঙ্গি সংগঠনের মুখে শুনেছি, এমনকি এমন কিছু ক্ষেত্রে ব্যবহার হয়েছে যেগুলোর সঙ্গে অখণ্ড ভারতবর্ষের মূল স্পিরিটের সম্পর্ক নেই। এবার কলকাতায় আরজিকর ইস্যুতে আন্দোলন, আর সেখানে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে সেখানে বলা হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগানটার সঙ্গে দেশের স্বার্থের কোনো সম্পর্ক নেই। কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, ফলে কাশ্মীর মাঙ্গে আজাদি এটা কোনো অবস্থায়, কাশ্মীরের মানুষ ভালো থাকুন, কাশ্মীরের মানুষ আরো সুন্দর থাকুন, এটা তো আমরা সবাই চাই, কিন্তু কাশ্মীর মাঙ্গে আজাদি এটা কোনো অবস্থাতে কলকাতার রাস্তায় আরজিকর ইস্যুতে এটা সমর্থন করা যাচ্ছে না। রাজন্য এবং প্রান্তিকের এই শর্ট ফিল্ম নিয়ে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রধান বিচারপতি বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। দেখুন, এটা মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন তার ব্যাপার, তাদের ব্যাপার, আমরা আলাদা করে কোনো মন্তব্য করব না। আমি যেটুকু জানি তারা দুজন আমাদের তৃণমূল ছাত্র পরিষদ তারা করেন, তাদের বয়স অনেক কম, এবং তারা কোনো একটি ছবি করেছিলেন এবং সেটা এই অবস্থায় এই আইনি বিষয় রয়েছে, তদন্ত সাপেক্ষ বিষয়, স্পর্শকাতর বিষয়, এই ধরনের বিষয় তাদের করাটা ঠিক হয়নি। সেটা তারা নিজেরাও তাদের ছাত্র সংগঠনের সভাপতিকে তারা জানিয়ে দিয়েছেন, এবং যেহেতু ছবিটি মুক্তি পাচ্ছে না, তো সুতরাং এবার সুপ্রিম কোর্ট কি বলল, কে কি বলল, এগুলো কোনোটাই এক্ষেত্রে আর অ্যাপ্লিকেবল নয়। কিন্তু রুদ্রনীল ঘোষ তিনি আপনাকে নিয়ে প্রশ্ন করছেন, যে বলছেন যে উনি জ্যাঠামশাই, টলিউডে কে কিভাবে হাঁটবে, অরিজিৎ সিং কিভাবে গান গাইবে, কে শর্ট ফিল্ম করবে, উনি সব বলে দেবেন। দেখুন, এই তো এই ধরনের কথাবার্তা তো একটু ওনার কোনো কারণে, রুদ্রনীল ঘোষকে আমি অনুরোধ করব একটু বার্নল লাগাতে। হ্যাঁ, উনি ফোন করেছিলেন প্রান্তিককে, রাজন্যাকে, এখন উনি কোনো একটা আশায় ফোন করেছিলেন, কোনো একটা ভরসায় ফোন করেছিলেন,
এবং সেই ছেলে মেয়ে দুটি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সৈনিক থাকতে চান, ফলে সমস্যা হয়েছে রুদ্রনীলের। ফলে রুদ্রনীল কী করবে, আর একটুখানি গায়ে একটু বার্নার লাগিয়ে নেবে আর নানা রকম মুখের অঙ্গভঙ্গি করে দু চারটে কবিতা বলবে, লোকে হাসবে, ঠিক আছে। বলছি আগামীকাল একটা মিছিল আছে কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত, সেটা নিয়ে আজকে হাইকোর্টের অনুমতি নিতে হলো এবং হাইকোর্ট অনুমতি দিয়েছে। রাজ্য সরকার বলছে কত সংখ্যক মানুষ থাকবে সেটা স্পষ্ট করুক, কিন্তু বিচারপতি বলছেন যদি 10 লাখ সাধারণ মানুষের শান্তিপূর্ণভাবে মিছিলে যোগ দেয় তাহলে কি তারা প্রতিবাদ করতে পারবে না বলে পারমিশন দেওয়া হয়েছে। প্রশাসনিক বিষয় কোনো মন্তব্য করব না, কিন্তু এটা পুজো অর্থনীতির সঙ্গে জড়িত। মহালয়ার আগের দিন পুজোর অর্থনীতি এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ চলছে, বৃষ্টি বাদল, এবং যারা ব্যবসায়ী, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, যারা অনেক ক্ষেত্রে মানে সুদে ঋণ নিয়ে এই পুজোর বাজারে লগ্নি করেন, ফলে এই সময়টায় এই 2-4 দিনে তাদের উপর কতখানি ক্ষতি আসতে পারে আমার মনে হয় সেটা মহামান্য আদালতের সেই দিকটাও খতিয়ে দেখা প্রয়োজন ছিল। কিন্তু তারা যেটা বলেছেন, আদালত শেষ কথা, বিষয়টা আইনে বলেছেন, হয়েছে। কিন্তু পুজোর মরশুমে, পুজোর অর্থনীতিতে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহু পরিবার বহু ব্যবসায়ের সঙ্গে জড়িত। ফলে এই সময়টা এই কটা দিন সেই পুজো অর্থনীতিকে প্রায়োরিটি দিলে বিপুল সংখ্যক লোকের পরিবারের কিন্তু সুবিধা হয়, এটা বোধহয় সবার মাথায় রাখা উচিত। আজকে আমরা দেখলাম যে তৃণমূল মহিলা কংগ্রেস তারা মানববন্ধন করলেন এবং দ্রুত বিচারের জন্য। অনেকে এভাবে বলছেন যে এই মানববন্ধন পদযাত্রা এতদিন বিরোধীরা করছিল, তাহলে কি বিরোধীদের অস্ত্র কোথাও একটা মানে অস্ত্রে শান দিচ্ছে শাসক দল? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার দিন ছিলেন না? আপনার চ্যানেলও তো দেখিয়েছে, তাহলে আজকের কথাটা আসছে কেন? এটা তো প্রথম দিন থেকেই আমরা বলেছি, যে সময়টা রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল, সেই তদন্তের 24 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে, তার 2-3 দিনের মধ্যে সিবিআইয়ের হাতে চলে গেছে। ফলে সিবিআই তদন্তটা করছে, ফলে আমরা ন্যায় বিচার কার কাছে চাইব? সিবিআইয়ের কাছে। 24 ঘন্টার মধ্যে অ্যাকিউজডকে কে ধরেছে? কলকাতা পুলিশ ধরেছে। তারপরে মূল ধর্ষণ এবং খুনের ঘটনায় একজনও অ্যারেস্ট হয়নি। যাদেরকে ওরা শোন অ্যারেস্ট দেখিয়েছে তাদের হচ্ছে ওই তথ্য প্রমাণ হ্যান ত্যান ওই সবগুলো দিয়েছে, সেগুলো গুরুত্বপূর্ণ, দোষী হলে শাস্তি হোক, কিন্তু মূল ধর্ষণ এবং খুনের রহস্যের সমাধান এতদিনও সিবিআই করতে পারেনি। তো ফলে সিবিআইয়ের বিলম্বের জন্য কিছু বিরোধী দল এবং কিছু অশুভ শক্তি অরাজকতা তৈরি করা, অবিশ্বাস তৈরি করা, কুৎসা করা, বিভ্রান্তি তৈরি করা সুযোগ পাচ্ছে। তা আমরা সেই সিবিআইকে সেই কারণে আমরা বলছি যে উই ওয়ান্ট জাস্টিস, অবিলম্বে সিবিআই সেই জাস্টিসটা দিই। জি, আপনাদের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী তিনি বলছেন এটা দুর্গাপুজোর চেক বিলির অনুষ্ঠানে গিয়ে যেহেতু অনুদানের টাকা রাজ্য সরকার দিচ্ছে, মুখ্যমন্ত্রী দিচ্ছে, তাই প্রত্যেক পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টানিয়ে রাখতে হবে, মানে রাখতেই হবে, এই ধরনের বিধান নিয়ে দিচ্ছে। আমি একেবারেই বিষয়টা বলতে পারবো না। এটা কোনো বিধায়ক যদি তার এলাকায় কিছু বলে থাকেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার। অনুদানের সঙ্গে যদি সরকারের কোনো সার্কুলার থাকতো বা সরকারের কোনো সার্কুলার থাকে তাহলে তো সেটা সবাই জানতে পারবে, কিন্তু এটা কেউ মুখে বলে তো কোনো বিষয় হয় না। সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এবং পুজো অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই অনুদানটা দিয়েছেন। আবার যদি কোনো বিধায়ক একটা আবেদন করে থাকেন, সেই আবেদন করার অধিকারও তার রয়েছে, ফলে এটা নিয়ে কোনো অন্য বিতর্কের কোনো অবকাশ নেই। বলছি বেলেঘাটে একটা জায়গায় একটা পুজো মণ্ডপে ওই শিরদাঁড়া সরিয়ে নেওয়া হয়েছে এবং তার পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে আপনার ছবি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি, এটা নিয়ে কি করবেন? কিছুই বলবো না, কারণ ওদের একটা পারিবারিক থিম ওরা কিছু করেছিল যে মানুষের মানে বাবাদের শিরদাঁড়া, বাবারা কতখানি শিরদাঁড়া সোজা করে রাখেন ইত্যাদি। এর সঙ্গে লালবাজারের শিরদাঁড়ার কোনো সম্পর্ক নেই, জুনিয়র ডাক্তারদের স্মারকলিপির শিরদাঁড়ার কোনো সম্পর্ক নেই। শিরদাঁড়া তো অন্য জায়গাতে হতে পারে, প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট হসপিটালের সামনে
সিটদাঁড়া রেখে কেউ বলতেই পারেন যে জুনিয়র ডাক্তারদের একাংশ এখানে তো সিটদাঁড়া বন্ধ করে রেখেছেন। তো ফলে এইসব কোনো বিতর্কের অবকাশ নেই। ওনারা কেন ওনাদের সিটদাঁড়া যে ওনাদের থিম তার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক ছিল না, সেখানে কোনোভাবে সিটদাঁড়া বিষয়টা এসেছিল। সেটা যদি ওনারা ওনাদের মতো করে চেঞ্জ করে থাকেন, আমরা তো আমন্ত্রিত, আমরা তো আর থিমের সঙ্গে জড়িত নই। পূর্ব মেদিনীপুরের একটা স্কুলে একটা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র ভাইরাল হয়েছে এবং সেখানে বলা হচ্ছে শিক্ষার মৌলিক অধিকারের ধারা নিয়ে প্রশ্ন, যেখানে আরজি করের নির্যাতিতাকে খুনের বিচারের দাবির প্রশ্ন উঠবে। এই স্কুলের প্রশ্নপত্রে আরজি করে নিয়ে আসা এগুলি কি অকারণ বিতর্ক তৈরি না? এটা বলতে পারো একদম বিচ্ছিন্ন, কোথায় কে প্রশ্নকর্তা, এই ধরনের যেটা তদন্তাধীন বিষয়, বিচারাধীন বিষয়, এখন সেগুলিকে নিয়ে এই ধরনের, এটা যিনি প্রশ্ন করে থাকুন খুব একটা দায়িত্বজ্ঞানের পরিচয় দেননি। বলছি, হুমায়ুন কবির বারবার চিকিৎসকদের বিরুদ্ধে মুখ খুলছেন এবং হুঁশিয়ারি দিচ্ছেন, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এই হুমায়ুনের বক্তব্য নিয়ে কি বলবেন চিকিৎসকদের? মানে ওখানে তো একটা সমস্যা চলছিল, ফলে ওটা একেবারে ওখানকার স্থানীয় সমস্যা। দেখুন, চিকিৎসক এবং রোগী পরিবার বা এলাকা সেটা একে অপরের পরিপূরক, মানে এটা এবং বিশ্বাসের সম্পর্ক। কোথাও সেই বিশ্বাসটা যদি চিড় খেয়ে যায় তাহলে কিছু আনুষঙ্গিক সমস্যা তৈরি হয়। ফলে সেই জায়গাতেই হুমায়ুনের সঙ্গে কিছু সমস্যা, দূরত্ব তৈরি হয়েছে। আশা করব সেগুলো সব আমরা মিটে যাব। কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে কেউ প্রতিবাদ করলে পুলিশ সেখানে পৌঁছে যাচ্ছে, অথচ হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ কিছু করছে না। ওটা স্থানীয় প্রশাসন দেখছে গোটা বিষয়টা, যাতে কোনো গোলমাল গণ্ডগোল না হয় সেটাই তো সকলের দেখার কথা এবং সেটাই তারা দেখছেন। তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিছু করছে না। পুলিশ দেখছে, পুলিশ বলতে পারবে, সেটা তো প্রশাসনের বিষয়, সেটা আমরা এখান থেকে কি করে বলবো। এই যে একটা প্রচার চলছে প্যারালালি যে উৎসবে না প্রতিবাদে তারা আছে, এইটা নিয়ে করবে নারায়ণ গোস্বামীও বলছেন, এটা নিয়ে মুখ খুলেছেন আজকে, যে এই উৎসবে না জয়েন করতে প্রতিবাদে থাকে। এর ব্যাখ্যাটা কি? যারা বলছেন উৎসবে না, উৎসবের না মানেটা কি? মানে উৎসবের না মানে কথাটা কি? কেন তারা প্রতিবাদ এবং উৎসব এই দুটোকে নিয়ে রাজনীতিটা করতে চাইছেন? প্রতিবাদ থাকবে, উই ওয়ান্ট জাস্টিস বলা হবে, সিবিআইকে বলা হবে আরজি করের রহস্যের সমাধান করো। উৎসব মানেটা কি? পুজোর সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলি, তার সঙ্গে একটা বিরাট অর্থনীতি জড়িত। সেখানে মৃৎশিল্পীদের পাড়া থেকে শুরু করে, ডেকোরেটর থেকে শুরু করে, শিল্পীরা থেকে শুরু করে, আজকাল নতুন নানা রকম থিমের কাজ হয়, কত তরুণ শিল্পী কাজ করছেন, তরুণী শিল্পী কাজ করছেন, সেখান থেকে শুরু করে আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পূজার আচারের জিনিসপত্র, যেখানে মায়ের অঙ্গসজ্জার কুটির শিল্প, এই গোটা বিষয়টা এত কর্মসংস্থান জড়িত, তারা কোনটা বারণ করছেন? এই যে উৎসবে যাবেন না, আমি উৎসবে নেই, এই কোনটায় নেই সেটা একটু বুঝিয়ে দেবেন। আমি আজ খাবো না, উৎসবে নেই। আমি আজ রুগী দেখবো না, উৎসবে নেই। আজকে আমি রুগী দেখবো কিন্তু আমি ভিজিট নেব না, সমাজসেবা, উৎসবে নেই। কোনটা ওকে বাদ দিতে বলছেন? এই ভেগ কথাগুলো কে বলছে? উৎসবে নেই এর মানেটা কি? কেউ তো মানে আপনাকে কেউ মানে নাচ গান করতে বলেনি। আবার যদি ঘুরিয়ে দেখেন যে এই উৎসবের মরশুমে বহু শিল্পী যারা গান করেন, যারা বিভিন্ন শব্দ যন্ত্র বাদ্যযন্ত্রে আছেন, তাদের কত আয় ডিপেন্ড করে। এখন শোকের পরিবেশে অনুষ্ঠান কম, সেই পরিবারগুলোই কিন্তু প্রভাব পড়ছে। কিন্তু এই যে পুজোকে কেন্দ্র করে যে উৎসবটা, আপনি কোনটাকে উৎসব বলছেন? আমরা তো আবার বলছি আপনাকে, বর্ধমানের যারা উৎসব না বলছেন, বর্ধমানের বানভাসী গ্রাম, সেখানকার কৃষকরা উঠে এসে কলকাতার একটি মণ্ডপ সজ্জা করছেন, যান দেখে আসুন, তাহলে বুঝবেন উৎসবের তাৎপর্যটা কোথায়। বলছে গ্রামের জমি জলে ডুবে আছে, কিন্তু রোজগারটা পাচ্ছি এইখানে, এই মণ্ডপ তৈরির কাছ থেকে। আপনি বলবেন উৎসবে ফিরবেন না? আপনি যান স্বনির্ভর গোষ্ঠীতে ঠাকুরনগরে, সেখানকার গ্রামের এক প্রতিবন্ধী মহিলা
হাতের কাজ করছে, তাই দিয়ে কলকাতার মণ্ডপ সজ্জা হচ্ছে, ঠাকুরের অলংকার হচ্ছে, আপনি বলবেন উৎসবে ফিরছি না? কত মানুষের কাছেই অর্থনীতিটা পৌঁছচ্ছে যারা বলছেন উৎসবে ফিরছি না। আর যে ডাক্তারবাবুরা বলছেন প্রেসক্রিপশনের মতো একটু লিখে দিন না উৎসবে ফিরছি নার ক্রাইটেরিয়াটা কি, এবং সিপিএম এবং তার যারা সাঙ্গপাঙ্গ তারা মানছেন তো? উৎসবে ফিরছি না মানে কি? গণশক্তি জুতোর বিজ্ঞাপন নিচ্ছে প্রথম পাতায় বড় বড় করে লেখা, উৎসবে ফিরুন সগর্বে। উৎসবে ফিরছি না। কখন কে জুতোর বিজ্ঞাপন প্রথম পাতায় গর্বের সঙ্গে, কখন কে আমি তো যাইনি, আমি তো অমুককে জন্য গেছিলাম শপিং মলে, তমুক অমুক জায়গায়। কোনটা উৎসবের? আপনি কোনটা বারণ করবেন বলুন না? তাহলে যে ডাক্তারবাবু বলছেন যে উৎসবে ফিরবেন না, আপনার ক্রাইটেরিয়াগুলো বলে দিন, উৎসবে কোনটা ফিরবেন না আপনি লিস্ট করে দিন, এইগুলো হচ্ছে আপনাদের আপত্তি। তারপর একটা যুক্তিতর্কে আসুন যে আপনি কোনো মানুষের কর্মসংস্থানে হাত দিচ্ছেন না দিচ্ছেন না। আপনারা লোককে উস্কাবেন যে উৎসবে ফিরবেন না, আবার আপনাদের পার্টি গণশক্তির কাগজ প্রথম পাতায় জুতোর বিজ্ঞাপন ছেপে উৎসবে ফিরুন বলে স্লোগান দেবে। এই দ্বিচারিতা চলতে পারে না। না না, ওর নাম আমি বলবো না, ও ভালো ছিল, আমার গানে গিটার বাজায়। নাম বলবো না। গিটারিস্ট আমার গিটারিস্ট। আপনার গিটারিস্টের একটু নামটাও বলুন। আমার গিটারিস্ট খুব ভালো ছিল, শুধু একটু ভুল করে ফেলেছে, কারণ ছবিটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। শয়নে স্বপনে জাগরণে যদি কেউ আমার মুখ দেখে আমি কি করব? দিলীপগড়ে উপনির্বাচনের দায়িত্ব সৌমেন্দ্র অধিকারীকে দেওয়া হলো। বাহ, খুব ভালো। দিলীপবাবু এমনিতেই সংগঠন থেকে কণ্ঠস্বরা ছিলেন, এবারে দেখা যাচ্ছে যে উপনির্বাচন ওদের ব্যাপার, আমি কেন মন্তব্য করতে যাব? ওদের দল, ওদের ব্যাপার। মেদিনীপুর উপনির্বাচন আসছে, বিজেপি হারবে, তৃণমূল ওখানে জিতবে, এবার হারা দলের কে দায়িত্ব থাকবেন ওরা ঠিক করে নেবেন। মিঠুন চক্রবর্তী পুরস্কার পেলেন দাদা সাহেব। মিঠুন চক্রবর্তীকে যদি পুরস্কারটা না দিত আমি তীব্র প্রতিবাদ করতাম। এত বড় একটা রাজনৈতিক প্যাকেজ যে আপনি আসুন, আপনি বিজেপির হয়ে নামুন, আপনাকে আমরা এগুলো দেব, এটা যদি না দিত তার থেকে বড় অবিচার হতে পারতো না। তখন আমরা বলতাম উই ওয়ান্ট জাস্টিস, যে একজন অভিনেতাকে পুরস্কার দেব, সম্মান দেব, আপনি দয়া করে বিজেপির হয়ে নামুন। ফলে এইটা থেকে যদি বিজেপি সরে যেত, লোকটা কি করেনি? সারদা অ্যালকেমিস্ট না হয় একটু ধামাচাপা দিতে হয়েছে, কিন্তু তারপরে রাজ্যসভার সিট ছেড়ে গিয়ে বিজেপিতে জয়েন করে এখানে এসে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা, যা যা করার করেছেন। উনি নিঃসন্দেহে বড় শিল্পী, অভিনয় নিয়ে কোথাও কোনো সম্পর্ক প্রশ্ন নেই। ওনার জন্য অতীতে প্রণব মুখোপাধ্যায় পদ্মশ্রীর চেষ্টা করেছিলেন। উনি ভালো অভিনেতা, এবং অভিনেতা হিসেবে নিশ্চিতভাবে প্রভাব প্রতিম বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। কিন্তু তাকে আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই, যে তাকে যে আমরা আরো সম্মান দেব আসুন, এটা না দিলে কথার খেলাপ হয়ে যেতে হতে পারে না। ফলে তখন আমরাও প্রতিবাদ করতাম। ফলে বিজেপি কথা রেখেছে, উনি এসছেন, বিজেপির হয়ে কুৎসা করেছেন, ওনাকে সম্মান দিয়েছে। বলো। সুপ্রিম কোর্টে আজকে যেটা হলো, যে শুনানি হলো, সেখানে কিন্তু একটা জায়গায় যেটা ইন্দিরা জয়সিং তিনি যেটা বলছেন, যে ডাক্তাররা অল ডিউটিস তারা এই মুহূর্তে তারা জয়েন করেছে, এসেনশিয়াল সার্ভিসেস ইনক্লুডিং ওপিডি অ্যান্ড আইপিডি, এটা তিনি দাবি করেছেন আজকে সুপ্রিম কোর্টে। এটা নিয়ে কোনো কথা বলবো না, কারণ ওখানে আমাদের এদিক সরকারের আইনজীবীরা কি বলেছেন আমি জানি না, এ নিয়ে কোনো মন্তব্য করবো না। আমাদের শুধু বারবার অনুরোধ যে আরজি করের তদন্ত সিবিআই এর হাতে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। ফলে জুনিয়র ডক্টররা, চিকিৎসকরা নিশ্চিতভাবে আপনারা যা যা প্রতিবাদ আছে করুন, কিন্তু এমন ফরম্যাটে করুন যাতে কর্মবিরতির পথটায় যাবেন না। কারণ
গরিব মানুষ, সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যান, হয়রান হচ্ছেন, মৃত্যুর খবর এসেছে, এটা দয়া করে আপনারা কর্মবিরতির পথে যাবেন না। মানুষকে প্রাইভেট সেক্টরে ঠেলে দেয়া হচ্ছে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা খানিকটা রিলিফ পাচ্ছে, বাকিরা তো সেই রিলিফ পাবে না। ফলে এই যে প্রাইভেট সেক্টরে ঠেলে দেয়া, ফলে এইভাবে কর্মবিরতিতে দয়া করে আপনারা যাবেন না। আপনাদের যে মূল ন্যায় বিচারের যে দাবি, যে বক্তব্য, তার সঙ্গে তো আমরাও একইভাবে সম্পৃক্ত এবং সহমত। তো ফলে কোর্টে যখন মামলা চলছে, তদন্ত যখন সিবিআই করছে, আপনাদের যা যা অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ, আপনারা সিবিআইয়ের কাছে যান, সিবিআইকে দিন, কিন্তু দয়া করে কর্মবিরতির পথে যাবেন না। সরকারি হাসপাতালের পরিষেবাটা পুরোপুরি চালু রাখুন। আজকে যা যার জায়গায় প্রশ্ন করছে যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে কথা বলা হয়েছিল, সিসিটিভি, ওয়ার্কিং প্লেসের ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 50%-এর বেশি কাজ এখনো হয়নি, মানে ইটস নট মোর দ্যান 50%। সেখানে রাজ্যের তরফে যেটি দাঁড়িয়েছিলেন রাফেল দেবেরি, তিনি বলছেন যে আমরা 15 অক্টোবরের মধ্যে আমরা সমস্ত কাজ শেষ ভালো, এটা তো একটা শুনানির প্রক্রিয়া। ফলে রাজ্য সরকার তো জানিয়ে দিয়েছেন একটা কাজ শুরু হয়েছে, করতে দিতেও তো একটা সময় লাগবে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব করা হচ্ছে এবং রাজ্য সরকার জানিয়ে দিচ্ছে আমরা এত তারিখের মধ্যে করার চেষ্টা করবো, তো ইতিবাচক কথা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ইন্দিরা সিং তিনি একটা বলছেন যে যারা এই সিস্টেমটার মধ্যে যুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আরজি করের ক্ষেত্রে, তারা এখনো রয়েছেন। তিনি আবেদন করছেন যে তাদেরকে যেন অবিলম্বে সেক্ষেত্রে লিভে পাঠানো হয়। প্রথমে তিনি সাসপেনশনের কথা বলছেন, তারপরে বলছেন যে তাদেরকে যেন অবিলম্বে লিভে পাঠানো হয়। দেখুন, এই বিষয়টা তো সিবিআই রিপোর্টের উপর ডিপেন্ড করবে। এটা তো কারোর পছন্দ কারোর অপছন্দের বিষয় নয়। সিবিআই যদি মনে করে যে তাদের তদন্তে এই ব্যক্তিকে দরকার, বা তাদের তদন্তে অমুক ব্যক্তি বাধা সৃষ্টি করছেন, তারা জানাবেন, তাদের রিপোর্টের উপর ঠিক হবে। ইনভেস্টিগেটিং এজেন্সির রোল থাকবে। ফলে এখানে আর কে কি জানাচ্ছেন সেই বিষয়টা আমি এর মধ্যে কোনো মন্তব্য এই জায়গায় করব না। গভর্নমেন্টের তরফে যিনি জানিয়েছিলেন, তিনি বলছেন যে এক্ষেত্রে সিবিআই যদি আমাদের কাছে রিপোর্ট দেয় যে এদের ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ রয়েছে, আমি তো এই কথাটাই বলছি। গভর্নমেন্ট তাহলে দেখবে যে কি অবস্থা। আমি তো এই কথাটাই বলছি যে যদি কোনো ব্যক্তি তদন্তে প্রতিবন্ধক হচ্ছেন, সেটা যদি সিবিআই মনে করেন, সেক্ষেত্রে এই কথাগুলো আসবে। তো ফলে আমার এতজনকে সরাতে হবে, এতজনকে অমুক, এই কথাটা আসছে কোথা থেকে? তদন্ত করছে তো সিবিআই যদি মনে করে যে এই ব্যক্তির জন্য আমার তদন্তে অসুবিধা হচ্ছে, সেই মতো ব্যবস্থা নেওয়ার সমস্ত মানে হাতিয়ার সিবিআই এর কাছে রয়েছে। তো ফলে এটা তার বাইরে গিয়ে আমার পছন্দ হলো বা আপনার পছন্দ হলো বা আমরা একটা দাবি করলাম, এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করা যায় না। হাইকোর্টে একটা সিপির বিরুদ্ধে একটা কেস হয়েছিল, একটা পিটিশন হয়েছিল, যে পিটিশনটা মূলত ছিল যে তিনি সেক্ষেত্রে যে ডাক্তার তরুণী, তিনি নাম উল্লেখ করেছিলেন। তো সেক্ষেত্রে আজকে একটা এই প্রসঙ্গটা ওঠে এবং সেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই পিটিশনের ক্ষেত্রে আমাদের কোনো মানে শুনানির ক্ষেত্রে আমাদের কোনো মন্তব্য নেই। এটা একদম সম্পূর্ণভাবে বিচারাধীন বিষয়। বলছি, আজকের মতো সিবিআই শুনানি, এই সুপ্রিম কোর্টের শুনানি শেষ হলে সোমবার আবার শুনানি হবে। প্রধান বিচারপতি সিবিআইয়ের কাছে এই যে দুর্নীতিতে কারা স্ক্যানারে আছে তাদের নামের তালিকা চেয়েছেন, তাহলে তো সিবিআই সেগুলো দেওয়া উচিত। দুর্নীতিতে কারা আছেন এটা যদি সিবিআই এর কাছ থেকে চেয়ে থাকে, তাহলে সিবিআই এর সেই তালিকা দেওয়া উচিত। তো এখন তার সঙ্গে তো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কোথাও যদি সিবিআই এর মনে হয়ে থাকে, এখন সেখানে তার তথ্য প্রমাণ সহ তারা যেন দেন, যেটা দেবেন তারা যেন তথ্য প্রমাণ সহ গোটা বিষয়টা দেন। এটা তো সম্পূর্ণ কোর্ট যদি চেয়ে থাকে সিবিআই এর কাছে, কোর্ট আর সিবিআই এর বিষয়, এখানে মন্তব্য করার কোনো অবকাশই নেই। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে কথা হচ্ছিল, আমার একটা বক্তব্য আছে যে গত কয়েকদিনে কয়েকটি নথি সামনে এসছে, যে পোস্টমর্টেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকজন সই করে দিয়েছেন যে আরজি করেই পোস্টমর্টেম হোক, এই 4 দফা তাদের শর্ত বা দাবি, এবং সেখানে সই রয়েছে, এবং সেখানে সইয়ের মধ্যে জুনিয়র ডক্টরদেরও সই রয়েছে। আবার এই যে দেয়াল ভাঙা নিয়ে এত বিতর্ক, সেটাও আবার দেখা যাচ্ছে যে সেটাও একটা জয়েন্ট ইন্সপেকশনের পর তাদের মিনিটস রয়েছে
এবং সেখানেও সেটা সর্বসম্মত সিদ্ধান্ত, এবং সেখানেও জুনিয়র ডক্টরদের কয়েকজনের নাম রয়েছে। আবার ইন্টারেস্টিংলি আরজি করে যে এখন একটি কমিটি তৈরি হয়েছে, সেখানে এই জুনিয়র ডক্টরদের মধ্যে 4 জনের বা 3 জনের নাম রয়েছে। এটা কি হচ্ছে? তাহলে এই নথিগুলো কি ঠিক না ঠিক নয়? জুনিয়র ডক্টরদের কাছ থেকে এর তো একটা ক্লারিফিকেশন আসা উচিত। সমস্ত রটনা, কুৎসা, বিভ্রান্তি এগুলো তো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার যখন নথিতে দেখা যাচ্ছে যে পোস্টমর্টেমের ক্ষেত্রে যারা সই করেছে না পোস্টমর্টেম হোক এখানে, তারাই আবার আন্দোলনে রয়েছেন, তারাই আবার আরজি করের এখনকার কমিটিতে রয়েছেন, তাহলে এটা কি করে হতে পারে? এ তো সম্পূর্ণ স্ববিরোধিতা এবং দ্বিচারিতা। বলা হচ্ছিল আমরা কেউ জানতাম না, হঠাৎ দেয়াল ভেঙে দেওয়া হলো। এখন দেখা যাচ্ছে 3 দিন ধরে জয়েন্ট ইন্সপেকশনের ব্যাপার রয়েছে। 9 তারিখ আলোচনা হয়েছে, 10 এবং 11 জয়েন্ট ইন্সপেকশন হয়েছে, 12 তারিখে মিনিটস তৈরি হয়েছে এবং মিনিটসে জুনিয়র ডাক্তারদেরও সই রয়েছে। পোস্টমর্টেমে যে জুনিয়র ডাক্তারদের সই রয়েছে তাদের মধ্যে 3-4 জন এখনকার কমিটির মধ্যে রয়েছেন, যেখানে সব আগমার্কা বিদ্রোহীরা রয়েছেন। তাহলে এই নথিগুলো যেগুলো প্রকাশ্যে এসেছে মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়, তো এগুলোর আসল না ফেক? আর যদি আসল হয় তাহলে তো জুনিয়র ডাক্তাররা জানতেন যে আরজি করে পোস্টমর্টেম হচ্ছে এবং তাতে জুনিয়র ডক্টররাই সহমত পোষণ করেছেন। এর কি ব্যাখ্যা হবে? এটাও তো দিতে হবে মানুষের সামনে। জুনিয়র ডক্টরদের বলতে হবে এতদিন বলা হচ্ছিল কেন দেয়াল ভাঙা হলো। এখন দেখা যাচ্ছে জয়েন্ট ইন্সপেকশন, হসপিটাল কর্তৃপক্ষ, পিডব্লিউডি, জুনিয়র ডাক্তার, সিস্টার, নার্স, সব দিকের প্রতিনিধি মিলে জয়েন্ট ইন্সপেকশনের পর ভাঙার সিদ্ধান্ত হয়েছে, তাতে সই রয়েছে। তাহলে এই নথিগুলো এবার সামনে আসুক। একতরফা যে আলোচনাগুলো চলছিল, এতদিন চাপিয়ে দেওয়া হচ্ছিল, তাহলে এই নথিগুলো এবার সত্যি না মিথ্যা, অরিজিনাল আর ফলস, ফেক? যদি অরিজিনাল হয় তাহলে জুনিয়র ডাক্তাররা ওখানে পোস্টমর্টেমে হ্যাঁ বলছেন, দেয়াল ভাঙায় হ্যাঁ বলছেন, আবার এখানে এসে আন্দোলন করছেন, আবার আরজি করের কমিটিতেও আছেন। এটা কি করে হতে পারে? আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, আপনাদের যার যার লাইন তাই নিয়ে থাকুন, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু এই নথিগুলো তো সামনে এসছে, এগুলো নিয়েও তো ওদের ব্যাখ্যা চাইতে হবে। এই নথিগুলো যদি ভুল হয় তাহলে যারা রটিয়েছে, কারা রটালো, কে শুরু করলো, কোথা থেকে তৈরি হলো, আর যদি ঠিক হয় তাহলে স্ববিরোধিতা কেন জুনিয়র ডাক্তারদের মধ্যে? ফলে এই নথিগুলি সম্পর্কে যাদের নাম আছে, অন্য কেউ এসে প্রেস কনফারেন্স করে গেলেন হবে না। ওই নথিতে যাদের নাম আছে, যারা পোস্টমর্টেমের ওখানেও সই করেছেন, আবার আরজিকর কমিটিতেও রয়েছেন, যারা দেয়াল ভাঙার মিনিটসে সই করেছেন, তারা মিডিয়ার সামনে এসে বলুন তারা এই কাগজটা সত্যি কিনা, সত্যি হয়ে থাকলে তারা ওখানে সই করেছেন, সম্মতি দিয়েছেন কেন। আর যদি সম্মতি দিয়ে থাকেন তাহলে এখন এত বড় প্রতিবাদে তারা কেন মুখ চুপে বসে আছেন? তাহলে আপনারা বলুন যে আপনারা জানতেন, আপনারা এই ডিসিশনের পার্ট অ্যান্ড পার্সেল। আজকে ফের বিচারপতি বললেন যে কর্মবিরতি চলছে এবং কাজে যোগ দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। তার প্রেক্ষিতে বিচারপতি আজকে বলেছেন যে বহির্বিভাগ সহ আনুষঙ্গিক চিকিৎসা পরিষেবাতেও যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। আমরা সবাই মিলে অনুরোধ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন, সুপ্রিম কোর্ট বারবার বলছে। দেখুন, আন্দোলন, প্রতিবাদ, দাবি এটা থাকবে, কিন্তু কাজ বন্ধ কেন? কিসের জন্য? গরিব মানুষ সরকারি হাসপাতালে আছে, কি করছেন আপনারা? আপনারা বাধ্য করছেন মানুষকে প্রাইভেট সেক্টরে ঠেলে দিতে। সরকারি হাসপাতালে মানুষ আসে, গরিব মানুষ। ফলে আপনারা দয়া করে আপনারা যে কোনো ফরম্যাটে আন্দোলন করুন, কিন্তু কর্মবিরতিটা সরকারি হাসপাতালে করবেন না। সাধারণ মানুষ, গরিব মানুষ যাদের ভরসা সরকারি হাসপাতাল, তারা খুব ভয়ঙ্করভাবে তারা বিপন্ন অবস্থায় পড়ে যান। ফলে দয়া করে আপনারা জুনিয়র ডক্টররা, আপনাদের প্রতিবাদ থাকুক, আপনাদের দাবি থাকুক,
সিবিআইকে বলুন আপনাদের যা দাবি, যা বক্তব্য, যা অভিযোগ, কিন্তু দয়া করে আপনারা কর্মবিরতির পথে আর যাবেন না। আজকে লাস্ট একটা সিবিআই রিপোর্ট দেখে যে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে এই যে ঘুমন্ত অবস্থায় ওই তরুণীর চোখে চশমা কেন, এটা তারা প্রশ্ন তুলেছে। বলতে পারবো না, এ তো অন্য লোক বলতে পারবে, সিবিআই যারা তদন্ত করছে বলতে পারবে, তো আমাদের সঙ্গে এগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। এই কাজটাই তো সিবিআইকে দেওয়া হয়েছে। সিবিআই ভয়ঙ্কর দক্ষ বলেই তো সিবিআইকে এই কাজগুলো দেওয়া হয়েছে। তাহলে 1 মাস 1.5 মাস ধরে সাঁতার কাটছে না, যে তারা এগুলো সমাধান করে মানুষের সামনে জানিয়ে দিক। ওরা দেরি করছে বলেই তো এত অবিশ্বাস, এত ভুল তথ্য, এত বিভ্রান্তি ছড়াচ্ছে। আর একটা হচ্ছে যে পুলিশ কমিশনার মেয়েটির নাম নিয়েছে, তারপরে কিন্তু এফআইআর করা হয়নি কেন, এই প্রশ্ন উঠেছে। প্রশাসনিক বিষয় বলতে পারবো না। বলছি যে সাগর দত্তে যেমন চিকিৎসক নিগৃহের ঘটনা ঘটেছে, সেইটা নিয়ে একটা জটিলতা চলছে। তার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজে আবার এই জুনিয়র চিকিৎসক নিগৃহের ঘটনা। দেখুন, পরিস্থিতিটাকে না স্বাভাবিক করতে হবে। যে জায়গাটা চলে গেছে, জুনিয়র ডক্টররা এবং মানে চিকিৎসক শিবির, জুনিয়র ডাক্তাররা এবং রোগী বা রোগীর পরিবার, এরা একে অপরের পরিপূরক এবং এটা একটা বিশ্বাসের সম্পর্ক, বেঁচে থাকার লড়াইয়ের সম্পর্ক। এই বিশ্বাসের জায়গাটা যদি চিড় খেয়ে যায়, তাহলেই এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতিগুলো তৈরি হয়, যেটা যুগে যুগে মাঝে মধ্যে এ ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে এসছে। আমরা কোনো অবস্থাতেই ডাক্তারদের উপর কোনো আঘাত, বিক্ষোভ, ডাক্তারদের লাঞ্ছনা আমরা তীব্র নিন্দা করি। মানুষ যেন এগুলো না করেন। ফলে কিন্তু আবার এইটার উপর দাঁড়িয়ে সামগ্রিকতাকে বিচার করা যায় না। আপনারা বলুন যে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ তো নতুন নয়। সাংবাদিক নিগ্রহ হয়নি, এটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড। তার জন্য কাগজ আর চ্যানেল বন্ধ হয়েছে এবং একদিন ঘটনা ঘটেছে। তাহলে একজন সাগর দত্ত মারা গেছে, মানে সাগর দত্তর হসপিটাল